নিজের রুমে ঢুকেই খাটের ওপর বড় একটা ম্যানিলা খাম চোখে পড়ল স্নিগ্ধর। হাতের ব্রিফকেসটা পাশের সোফায় রেখে শার্টের কাফের বোতাম খুলতে খুলতে খামটার কাছে এসে দাঁড়াল ও ভুরুজোড়া কুঁচকে খামটা হাতে নিল। এইটা আবার কি? খামটা উল্টে পাল্টে কোনো নাম পেল না লেখা, তাই ভেতরে হাত দিয়ে বের করে আনল কিছু কাগজ, আর সাথে সাথেই গেল মেজাজটা গরম হয়ে ওর। ভুরুজোড়া হলো একদম সোজা। খামটা সহ কাগজগুলো নিয়ে হনহন করে বের হলো ও রুম থেকে। মা, মা। তখন রুমের পাশ দিয়েই যাচ্ছিল মিলি, স্নিগ্ধর ছোট বোন। ওকে দেখেই থামিয়ে দিল স্নিগ্ধ। এই মিলু, মা কই রে? মা তো বাসায় নেই ভাইয়া। ছোট চাচির সাথে তার বোনের বাসায় গেছে। ছোট্ট দম ছেড়ে হাতের কাগজগুলো নাড়িয়ে মিলির দিকে মেলে ধরল। এই খামটা আমার খাটেকে রেখে গেছে? তুই? মিলি যেন আকাশ থেকে পড়ল। আমি রাখতে যাব কেন? আমাকে কি পাগল কুকুর কামড়িয়েছে যে তোমার পারমিশন ছাড়া রুমে ঢুকব? আমার অত সাহ! এত কথা বলতে বলিনি তোকে মিলু। কথা শুরু করলে আর থামতে চাস না। শুধু বললেই তো পারিস যে তুই রাখিসনি। বড় ভাইয়ের মেজাজ গরম হওয়া দেখে মিলি চুপ হয়ে যায়। তবে নিজের কৌতূহল দমাতে পারে না। ভাইয়া কি আছে এই কাগজে? একটা ছবিও তো দেখতে পাচ্ছি। কার ছবি? স্নিগ্ধ সেই একই তেজ নিয়ে মিলির দিকে কথা ছুড়ে দিল। তোর এত জানা লাগবে না। নন্দিনী কোথায়? ফোন দিচ্ছি, ধরছে না। ওকে ডেকে দে। এই বলে স্নিগ্ধ সোজা রুমে চলে গেল। মিলিও ভাইয়ের পেছনে মুখ বাঁকিয়ে চলে গেল নন্দিনীকে খুঁজতে। আকাশটা আজ বেশ পরিষ্কার। কয়েকদিনের টানা বর্ষণের পর আজ যেন সূর্য নতুন আবেশে সজাগ হয়েছে, তাই তো সন্ধ্যা প্রায় হওয়া সময়টাতেও আশপাশ কি উজ্জ্বল। কিন্তু এই উজ্জ্বলতার কারণে মেঘ যে একদম সরে গিয়েছে তা কিন্তু না, তারা নিজেদের মতন লুকোচুরি খেলছেই, আর ঠিক সেই খেলাটাকেই ক্যানভাসে বন্দি করতে অনেকক্ষণ ধরেই ব্যস্ত একজন। নন্দিনী ছাদের এক কোণায় ছায়ার নিচে দাঁড়িয়ে আকাশের ছবি আঁকতে এতই ব্যস্ত ছিল যে নিচে কি হচ্ছে তা ওর খবরই ছিল না। সময়ের গানও যেন হারিয়ে ফেলেছে ও। অবশ্য এটা ওর স্বভাবের মাঝেই পড়ে, নন্দিনী একটু মনভোলা প্রকৃতির মেয়ে। কোনো একটা কাজে মন বসে গেলে আশপাশটা যেন একদম ভুলে যায় ও, তার ওপর সেটা যদি হয় ছবি আঁকার ব্যাপার তাহলে তো আর কথাই নেই। বাকি পৃথিবী তখন ওর কাছে অন্ধকার। তাই এই মুহূর্তে নিচে যে সবাই ওকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছে তা থেকে ও সম্পূর্ণই অজানা। মিলি, তিতলি আর তিহাম সারা বাড়ি খুঁজেও নন্দিনীর কোনো হদিস পাচ্ছিল না। কি ব্যাপার? আপু কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? কি যা তা বলিস তিহাম? নন্দিনীদি হাওয়ায় মিলিয়ে যাবে কেন? বাইরে গেছে মনে হচ্ছে। জীবনেও না মিলি আপু। স্নিগ্ধ ভাইয়া এখন বাসায় আসবে আমরা সবাই জানি, এই সময় বের হওয়ার মতন সাহস নন্দিনী আপু করবে না। তিতলির কথায় হ্যাঁসূচক মাথা নাড়ল মিলি। হম্মম। তাহলে দি কোথায়? এখন একমাত্র ছাদ দেখা বাকি। চল ওখানে আছে কি না দেখে আসি। তিনজনই দৌড়ে ছাদে উঠল এবং এখানেই পেল ওরা নন্দিনীকে। হাফ ছেড়ে বাঁচল মিলি। উফ দি তুমি এখানে? আর আমরা সারা বাসা খুঁজে অস্থির। ক্যানভাস থেকে মুখ না সরিয়েই হাসল নন্দিনী। কেন? কি এমন আকাল পড়েছে যে আমাকে দরকার পড়ল তোদের? আমাদের দরকার পড়েনি তোমার, স্নিগ্ধ ভাইয়ার পড়েছে।
নামটা শুনতেই কান খাড়া হয়ে গেল নন্দিনীর। সাথে সাথেই মুখ তুলে তাকালো ও। ভাইয়া চলে এসেছে? হ্যাঁ, তাও আবার অনেকক্ষণ আগেই। কি বলিস? ভাইয়া তো এত তাড়াতাড়ি আসে না। এত তাড়াতাড়ি? দি, তুমি সময় দেখছো? সন্ধ্যা 7টা প্রায় হতে চলল। মোবাইলটা খুলে সময় দেখে নন্দিনী তাজ্জব হয়ে যায়। এতটা সময় চলে গিয়েছে ওর খেয়ালই ছিল না। আকাশের আলো এখন কিছুটা নিভু নিভু, কিন্তু সেটাও মেয়েটা টের পায়নি। আয় হায়, ভাইয়া কলও করেছে 3বার। ফোন সাইলেন্টে ছিল, বুঝিনি। নন্দিনীর ভয়ার্ত মুখটা দেখে তিহাম আর তিতলি মিটিমিটি হাসছে। তবে মিলির মুখে হাসি নেই। দি, তুমি তাড়াতাড়ি নিচে যাও। ভাইয়ার মেজাজ দেখলাম এমনিতেই গরম। তার ওপর তুমি সামনে ছিলে না, আজ তোমার সাথে আমাদের সবার খবর আছে। যাও, যাও। নন্দিনী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা নিচে নেমে গেল। এক দৌড়ে স্নিগ্ধর রুমের সামনে যেয়ে দরজা খুলে ভেতরে গেল। এই বাড়িতে এক স্নিগ্ধর মা আর নন্দিনী ছাড়া স্নিগ্ধর রুমে ওর অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। নন্দিনী এই ছাড়টা পেয়েছে শুধু একটাই কারণে, আর তা হলো ওর সুন্দরভাবে সবকিছু গুছিয়ে রাখার স্বভাব আছে। স্নিগ্ধ অসম্ভব বদরাগী হওয়ার সাথে সাথে একটু শুচিবাই স্বভাবের ছেলে। ওর কোনো কিছু এদিক ওদিক রাখা ভালো লাগে না, অগোছালো কিছু দেখলেই ওর পায়ের রক্ত মাথায় ওঠে। কিন্তু জীবনের এত ব্যস্ততার মাঝে নিজের জিনিস গুছিয়ে রাখার সময় ওর নেই। তাই সেই কাজটা নন্দিনীর হাতেই সঁপে দিয়েছে ও, আর গত 5-6 বছর ধরে এই দায়িত্ব নন্দিনী স্বতঃস্ফূর্তভাবেই পালন করে আসছে। রুমে ঢুকেই স্নিগ্ধকে দেখতে পেল না নন্দিনী, তবে ওয়াশরুমে ঝর্নার আওয়াজে বুঝতে পারল স্নিগ্ধ কোথায়। আর দেরি না করে আগে রুম থেকে বের হয়ে সাবিনাকে ডাকল নন্দিনী। এই সাবিনা, ভাইয়া এসেছে। কফিটা নিয়ে আয়। আয়েশা আপা, আনতাসি। আবার রুমে আসলো নন্দিনী। সোফায় রাখা ব্রিফকেস আর কোট নিয়ে নিজ নিজ জায়গায় রেখে দিল। টাইটাও ভাঁজ করে ঢুকিয়ে রাখল ড্রয়ারে। স্নিগ্ধর শার্ট আর প্যান্টটা নিতে নিতেই সাবিনা কফি নিয়ে এসে দরজায় নক করল। আপা, কফি। ও আচ্ছা, দাঁড়া। নন্দিনী কফিটা হাতে নিয়ে কাপড়গুলো সাবিনার হাতে দিল। এগুলো ভাইয়ার কাপড়, বুঝিস কিন্তু। শার্টটা নিজ হাতে ধুবি আর প্যান্ট ওয়াশিং মেশিনে দিবি, তবে দেখিস কোনো রং যেন না লাগে। সাবিনা আস্তে করে হেসে বলে। আপা, একবার যা শিক্ষা হওয়ার হইছে আমার। ভাইয়ার রাগ বাফ রে বাফ। আমি খেয়াল রাখমুনি। সাবিনার কথায় হেসে দেয় নন্দিনী। মেয়েটা আজ অনেক বছর এই বাসায়। ওদের কাছাকাছি বয়সের, খুব হাসি খুশি। অনেক চেষ্টা করে শুদ্ধ করে কথা বলতে, তাই এখন ওর কথায় টানের মিশ্রণ ঘটে। নন্দিনী কফি নিয়ে ভেতরে আসতেই শুনতে পায় ওয়াশরুমের দরজা খোলার শব্দ। মুহূর্তেই একটু ভয় পেয়ে যায় ও। আজ না জানি কয়টা বকা কপালে আছে ওর। কফিটা টেবিলে রাখতে রাখতেই স্নিগ্ধ বের হয়ে আসে। নন্দিনী ওর দিকে না তাকিয়েও বুঝতে পারছে স্নিগ্ধ ওকেই দেখছে। কোথায় ছিলি? ভোব ভাইয়া ছাদে। এমন তোতলাচ্ছিস কেন? ভালোভাবে বলতে পারিস না? আর এই সন্ধ্যাবেলা ছাদে কেন? ছবি আঁকছিলাম। আজ বিকেলটা বেশ সুন্দর ছিল তো, তাই আকাশের ছবি আঁকছিলাম। মোবাইল ধরিস নাই কেন? কি? কিছু জিজ্ঞেস করছি?
সাইলেন্ট করা ছিল। ভুলে টিপ পড়ে গিয়েছিল। খেয়াল করি নাই। কোমরে হাত দিয়ে ধমক দিল স্নিগ্ধ। তোর মাথা থাকে কই বলতো নন্দিনী? ফোন সাইলেন্ট হয়ে যায়, এটাও খেয়াল থাকে না তোর? সময়েরও খেয়াল ছিল না নিশ্চয়ই? আমি এসেছি এটাও বোধহয় খেয়ালই করিসনি। নন্দিনী বুঝতে পারছে স্নিগ্ধ বেশ রেগে গেছে। আসলে তো ওরই দোষ। স্নিগ্ধ অফিস থেকে আসলেই আগে নন্দিনীকে খোঁজে, এটা তো ওর ভালো করেই জানা, তারপরও এই ভুলটা হলো কি করে আজ তাই বুঝে পায় না নন্দিনী। সব ও আকাশের দোষ। এত সুন্দর পরিবেশ হওয়ার আজ কি দরকার ছিল? ধুর, মেজাজটাই গেল খারাপ হয়ে। স্নিগ্ধ চুপচাপ নন্দিনীর দিকে চেয়েছিল। মেয়েটা মনে হয় ভয় পেয়েছে, তার ওপর মনটাও খারাপ হয়ে গেছে। এতটা চিৎকার করা উচিত হয়নি বোধহয়। তাই নিজের গলা নরম করল স্নিগ্ধ। আমার নীল সাদা স্ট্রাইপ ট্রাউজারটা পাচ্ছি না, ওটা খুঁজে দে। নন্দিনী কোনো কথা না বলে কাবার্ডের 2 নাম্বার ড্রয়ারটা খুলে কয়েকটা ট্রাউসারের নিচ থেকে একটা বের করল। করে বিছানায় রেখে জিজ্ঞেস করল, ভাইয়া আর কিছু? স্নিগ্ধ ততক্ষণে নিজের চুল আঁচড়াতে লেগে গেছে। না, আর কিছু লাগবে না। তোমার টুপিটা কাবার্ডের ওপরের ড্রয়ারে রাখা, বের করে দিব না নিয়ে নিবা? নিজের মাঝেই হেসে দিল স্নিগ্ধ, তবে মুখে সেই হাসি আনল না। এই মেয়েটা ওর প্রতিটা ধাপ বুঝে গেছে। এই ট্রাউজারটা যে ও নামাজ পড়ার জন্যই বের করতে বলেছে তা নন্দিনী জানে। বের করে দিয়ে যা। নন্দিনী সেটাও বের করে রেখে বলল, ভাইয়া, আমি গেলাম। নন্দিনী, নামাজ পড়ে আবার আসিস, কথা আছে। হমম। নিজের রুমে ফিরতে ফিরতে নন্দিনী মাগরিবের আজান শুনতে পেল। অজু করে নামাজ পড়ে নিল ও। সেটা শেষ করে স্নিগ্ধর রুমের জন্য যেই না বের হবে তখনই ওর ফোনে কল আসলো ওর বান্ধবী সাইবার। সাইবা নন্দিনীর কলেজ জীবনের দোস্ত। একই ভার্সিটিতেই পড়ে তারা, তাও আবার একই ডিপার্টমেন্টে, তাই বন্ধুত্বটা বেশ গভীর। হেসে ফোনটা ধরতেই সেই চিরচারিত মিষ্টি আওয়াজটা কানে বাজল নন্দিনীর। নামাজ পড়ে ফেলেছিস তো? হাসে নন্দিনী। হমম। মাত্র উঠলাম আর তোর কল এসে হাজির। ওহো। ওহো করছিস কেন? আমার নামাজ তো শেষ। বল কিসের জন্য ফোন দিলি? কি করছিস? মানে এখন কি করবি? এখন তেমন কিছু না। ফ্রি আছিও। হ্যাঁ, স্নিগ্ধ ভাইয়া ডেকেছে, তার রুমে যেতে হবে। হায়, এই নামটা আমার সামনে নিস না রে। নন্দী দিলে বড় আঘাত লাগে। সাইবার নাটকীয়ভাবে অট্টহাসিতে ফেটে পড়ে নন্দিনীর চেহারা। আচ্ছা সাইবা, ভাইয়াকে তুই সেই কবে থেকে পছন্দ করিস, তাহলে তুই সেটা তাকে বলিস না কেন? অকালে আমাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখার ইচ্ছা নাকি তোর, বান্ধবী? ভাইয়াকে যে আমি বলবো আমার পছন্দের কথা? তোর কি মনে হয় এরপর আমি বেঁচে ফিরে আসতে পারব? ভাইয়া জোরে গালে একটা চড় বসিয়ে দিলে আমি সেখানেই শেষ। তাই এই জীবদ্দশায় এটা সম্ভব না। নন্দিনী তো হাসছেই। তাহলে কি সারা জীবন এই চুপি চুপি ভালোবাসা নিয়েই থাকবি? জানি না কি হবে, তবে আমি ভাইয়াকে কখনোই কিছু বলবো না, এটা কনফার্ম। ও, তাহলে এর মাঝে অন্য কেউ যদি ভাইয়ার জীবনে চলে আসে তখন? মমম, সেটা তো এখনো ভাবি নাই দোস্ত। তবে ভাইয়ার পাশে সেই মানুষটা যদি যোগ্যতায় আমার থেকে বেশি হয় তাহলে হয়তো আমি কনসিডার করব।
ধ্যাত, তোর আসলে ভাইয়ার প্রতি কোনো পছন্দ টছন্দ নেই সাইবা। তোরটা হলো স্রেফ ক্রাশ আর কিছুই না। আসলেই পছন্দ করলে তুই কখনো অন্য কাউকে ভাইয়ার পাশে সহ্যই করতে পারতি না। হোমোমা হতে পারেতবে রে, এটা সত্যি তোদের স্নিগ্ধ ভাইয়া কিন্তু একেবারে একটা হট কেক। দেখতেও হট আবার ব্যবহারেও হট। যে রাগী রে বাবা। শোন সাইবা, ভাইয়া এত রাগী না। আর মুখ খুলিস না নন্দিনী। ভাইয়াকে দেখলেই গা কাঁপুনি দেয় আর ভাইয়া রাগী না। সবচাইতে বেশি তো তুই ঝাড়ি খাস ভাইয়ার, তারপরও এটা বলিস। ততক্ষণে নন্দিনীর হুঁশ হয়। তোরাক করে খাট থেকে উঠে দাঁড়ায় ও। ঝাড়ি তো আরেকটা খাওয়ার সময় এসে গেছে রে সাইবা। ভাইয়া নামাজের পর ডেকেছিল, এখন তো দেরি হয়ে গেছে। আমি রাখি, পরে কথা বলবো। আচ্ছা আচ্ছা যা দোস্ত। ইতিমধ্যে নামাজের পরে 10 মিনিট পার হয়ে গেছে যখন নন্দিনী আবার আসলো স্নিগ্ধর ঘরে। স্নিগ্ধ তখন টেবিলে বসে ল্যাপটপে কাজ করছে। ভাইয়া। হমম। কিসের জন্য ডাকলা? বললা কি যেন কথা আছে? স্নিগ্ধ সুইভলিং চেয়ারটা ঘুরিয়ে সেই খামটা হাতে নিল। এই খামটা কে আমার খাটে এনে রেখেছে? নন্দিনী খামটা দেখেই চিনতে পারল। ও হ্যাঁ, আমিই তো আনলাম। তোকে কে দিয়েছে এই খাম? মামনি। তোমার রুমে রেখে দিয়ে আসতে বলল। খুব জরুরি নাকি? স্নিগ্ধ একটু শান্ত হল, যা ভেবেছিল তাই। ওর মায়েরই কাজ এটা। নন্দিনীর দিকে তাকালো ও। তুই জানিস এটাতে কি আছে? না ভাইয়া, মামনি আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। হম্মম। নন্দিনীর একটু কৌতূহল বাড়ল। কি আছে এতে ভাইয়া? স্নিগ্ধ ইতিমধ্যেই আবার টেবিলের দিকে ঘুরে গিয়েছে। মনিটরে চোখ রেখে স্বাভাবিক সুরে বলল ও। এত কৌতূহল ছিল তো খুলে দেখলি না কেন ভেতরে কি আছে? নন্দিনী চুপ মেরে গেল প্রথমে, তারপরে আস্তে ধীরে বলল। তোমার জিনিস আমি কেমনে খুলে দেখব? পরে যদি আবার বকা দাও? নন্দিনীর এহেন কথায় এবার চেয়ার ঘোরাল না স্নিগ্ধ, তবে নিজে আধা ঘুরে বিস্ময়ের সাথে তাকালো নন্দিনীর দিকে। আমার সব জিনিসেই তো হাত দিস তুই, তখন বকি যে এটা খুললে বকতাম। স্নিগ্ধর বকাতেও নন্দিনীর হাসি পেল। ও জানে যে স্নিগ্ধ ওকে এই মুহূর্তে বকা দিচ্ছে না। তাই আবদারের সুর তুলে স্নিগ্ধকে ডাকল ও। ভাইয়া, বলো না কি আছে ভেতরে? যখন আগে দেখিসনি তাহলে এখনো দেখা লাগবে না। তোর এই ব্যাপারে জানার সময়সীমা শেষ। এখন যা, আমার কাজ আছে। স্নিগ্ধর দাপট শুনে নন্দিনীর মুখটা এইটুকু হয়ে গেল। মুখটা কালো করে বের হতে গেলেই স্নিগ্ধ আবার ডাক দেয়। নন্দিনী শোন। ফিরে তাকায় নন্দিনী। বলো। আমার ব্রিফকেসটা খোল। আলমারি থেকে ব্রিফকেসটা নিয়ে আসে নন্দিনী। ভুরুজোড়া কুচকে ডালাটা ওপরে উঠায়। তবে ওঠানোর সাথে সাথেই মুখটা উজ্জ্বল হয়ে উঠে ওর। ভাইয়া। খুশিতে নন্দিনীর ঠোঁটে হাসি ধরছে না। হাতের মাঝে 3 জোড়া পায়েল নিয়ে স্নিগ্ধর একেবারে সামনে যেয়ে দাঁড়াল। স্নিগ্ধ তখন মুচকি হাসছে। তোর, মিলু আর তিতলির জন্য এনেছি। দেখ তোদের পছন্দ হয় কি না। পছন্দ মানে? ভীষণ পছন্দ হয়েছে আমার। ওদেরও হবে। তাহলে যা, ওদেরকে দে। আর নিজেও পরে নিস। নন্দিনী ততক্ষণে ব্রিফকেসটা ঠিক জায়গায় রেখে দরজা পর্যন্ত চলে গিয়েছে।
থ্যাঙ্কস আ লট ভাইয়া। নন্দিনীর মুখে হাসিটা দেখে এবার মন খুলে হাসল স্নিগ্ধ। পাগলি একটা। কিছুক্ষণ পরেই স্নিগ্ধর মা বাসায় ফিরে নিজের ছেলের রুমে গেলেন। বাবা ব্যস্ত? না মা, আসো। অফিসের কিছু কাজ গোছাচ্ছিলাম। মিসেস নাগমা যে সোফায় বসলেন। মিলি বলল, তুই নাকি আমাকে খুঁজছিলি? হসমা। এইটা কি? খামটা দেখে একদম স্বাভাবিক থাকলেন মিসেস নাগমা। কি আবার? তোর জন্য একটা বায়োডাটা এসেছে, এটা তাই। স্নিগ্ধ এতক্ষণ টেবিলে বসে কথা বলছিল। মায়ের কথায় গলাটা একটু কঠোর হলো ওর। মা, আমি কতবার বলেছি এখন আমি বিয়ে করব না, তারপরেও পেছনে লেগে আছো আমার। এই নিয়ে কয়টা 7-8টা প্রপোজাল তো এসেছেই, তাই না? আমি সবগুলো মানা করার পরও তুমি এখনো দমে যাওনি? ছেলের কঠোরতার সাথে তাল মেলালেন মিসেস নাগমাও। আজব কথা। দমে যাব কেন? আমার ছেলের বিয়ে আমি দিব না? তুই সত্যি করে বলতো স্নিগ্ধ, তুই কি বিয়ে করবি না? আরে কে বলছে করব না? করব, কিন্তু সঠিক সময়ে। আর তোর সঠিক সময়টা কখন? বুড়ো বয়সে? এখনই তো তুই 30 পার করে গিয়েছিস। আর কখন আসবে তোর সঠিক সময়? মায়ের কথা বলার ধরনে হেসে দিল স্নিগ্ধ। চেয়ার থেকে উঠে এসে মায়ের পাশে বসল। মিসেস নাগমা বলেই যাচ্ছেন, কি সমস্যা এই মেয়ের মাঝে? হ্যাঁ, দেখতে শুনতে ভালো, কোয়ালিফাইড, পরিবার ভালো, আর কি লাগে? স্নিগ্ধ তখনও হাসছে। মা, এই পর্যন্ত যতগুলো মেয়ে দেখিয়েছ সবগুলোই তো ওই একই ক্যাটাগরির। এ আর ব্যতিক্রম কিসে? নাগমা ঠিকই বুঝতে পারছেন যে ছেলে তার সাথে মশকারি করছে। কপট রাগ নিয়ে বললেন তিনি, আমার বলা কোনো মেয়েকেই তো তোর পছন্দ হয় না। সবই তোর কাছে এক। হুহ। স্নিগ্ধ আরও হাসতে লাগল। মা, তুমি পারো। এবার ছেলের সাথে হাসিতে নাগমাও তাল দিলেন। বাবা, তোর বিয়েটা আসলেই আমি তাড়াতাড়ি দিতে চাই রে। এই মেয়েদের মাঝে তোর পছন্দ হয় না তাহলে বাদ দে। আমার প্রথম পছন্দটায় তাহলে হ্যাঁ বলে দে না বাবা। মায়ের কথা বুঝেও না বোঝার ভান করে স্নিগ্ধ। কোনো পছন্দ মা? আমাদের নন্দিনী। স্নিগ্ধ চুপ হয়ে যায়। নাগমা ছেলের হাত ধরেন। নন্দিনীকে আমার খুব ভালো লাগে রে বাবা। আমার চোখের সামনে মেয়েটা বড় হয়েছে, ওর ভালো খারাপ সবই আমাদের জানা। এত লক্ষ্মী একটা মেয়ে আমার ঘরের বউ হয়ে আসলে কত সুন্দর হয়, তাই না? মা, নন্দিনী এখনো ছোট। এবার বিরক্তি ঝাড়েন নাগমা। কি ছোট ছোট লাগিয়েছিস স্নিগ্ধ? যখনই ওর কথা বলি তখনই এই এক টেপ রেকর্ডার বাজাস তুই, ছোট ছোট। মেয়ে কি তোর থেকে বড় লাগবে নাকি? মেয়ে তো ছোটই ভালো। আর নন্দিনী ছোট কোথায়? এবার 22-এ পড়ল। আর 3 সেমিস্টার পরে অনার্স পাশ করে ফেলবে। ও ছোট হলো কোথা থেকে? কিছুদিনের মাঝেই ওর জন্য সম্বন্ধ আসা শুরু করবে। তখন স্নিগ্ধ তখনই মাকে থামিয়ে দিল। আচ্ছা মা, কথা বলতে এসেছিলে আমার বিয়ে নিয়ে, এখন নন্দিনীর সম্বন্ধ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে। যাও, আমি তোমাকে কথা দিলাম, আমাকে এই বছরটা দাও, প্রমোশনের ঝামেলাটা শেষ হোক, তারপর যেই মেয়েকে তোমার পছন্দ তার সাথেই আমার বিয়ে দিয়ে দিও। আমি একটুও মানা করব না।
এখন যাও, ব্যস্ত আমি একটু। কিন্তু নন্দী, আহ মা, পরে কথা বলবো এসব নিয়ে, এখন যাও তো, খাবার লাগাও, আমার খিদা লেগেছে। নাগমা কিছুটা মনক্ষুণ্ণ হয়েই ছেলের রুম প্রস্থান করলেন। পায়েল হাতে হুড়মুড় করে নিজের রুমে ঢুকল নন্দিনী। এই সময়টায় ওর রুমেই কাজিনদের আড্ডা চলে, তাই ও জানে সবাই এখানেই থাকবে। মিলি নন্দিনীর আসার ভাব দেখেই কৌতূহলী দৃষ্টিতে প্রশ্ন করল, কি হয়েছে দি? তুমি এত খুশি কেন? নন্দিনী উত্তর না দিয়ে পায়েলগুলো হাতের ওপর বিছিয়ে হাস্যোজ্জ্বল স্বরে বলল, দেখ ভাইয়া আমাদের জন্য কি এনেছে। মিলি আর তিতলি তো পায়েল দেখে খুশিতে আত্মহারা। ওয়াও দি, কি সুন্দর পায়েলগুলো! ভাইয়া এনেছে সত্যি? নন্দিনীর খুব ভালো লাগছিল বোনদের খুশি দেখে। হ্যাঁ ভাইয়া এনেছে, আমাকে ডাক দিয়ে এগুলো দিয়ে বলল তোদেরকে দিতে। ওয়াও আপু, কিন্তু হঠাৎ ভাইয়া আমাদের জন্য পায়েল আনলো কেন? তিতলির এই প্রশ্নে নন্দিনী আর মিলি দুজনেই একটু ভাবাচাকা খেয়ে গেল। তাই তো, ভাইয়া হঠাৎ পায়েল আনলো কেন দি? তুমি আনতে বলেছিলে নাকি? নন্দিনী অবাক হল মিলির প্রশ্নে। খেয়ে দে, আমার কাজ নেই, ভাইয়াকে বলবো পায়েল কিনতে? তোর মাথা নষ্ট হয়ে গেছে রে মিলি। তাও তো কথা। আসলে আমি আবার ভাবলাম ভাইয়া তোমার আবদার কখনোই ফেলে না, তাই হয়তো তুমি বলা তেমনে নেই। পরশুই তো তুমি বলছিলে তোমার খুব পায়েল পরার শখ জেগেছে। তা তো আমি বলেছিলাম ঠিকই, কিন্তু তাই বলে কি এই আবদার যে ভাইয়াকে করব নাকি? পাগল হয়েছিস তুই? আর কি বললি? ভাইয়া আমার আবদার কখনো ফেলে না। সেটা কেন ফেলে না জানিস? কারণ আমি তোদের মতন তারে ঘাড়ে উঠে আবদারের ভাণ্ডার খুলে বসি না। দুই একটা প্রয়োজন ব্যতীত কোনো কিছুই আমি চাই না ভাইয়ার কাছে, তাই ভাইয়া আমার কথা শুনে। নয়তো তোদের মতন মিনিটে মিনিটে তার কাছে ধর্ণা ধরলে আমাকে উনি পাত্তা দিতেন না। নন্দিনীর কথায় মিলি আর তিতলির মুখটা কালো হয়ে গেলেও ওরা জানে যে কথাটা সত্যি। নন্দিনীর মতন এত অল্প চাহিদা করা মেয়ে আসলেই খুব কম আছে আজকের সমাজে। ওকে সন্তুষ্ট করা খুবই সহজ, কারণ ওর চাওয়া পাওয়ার মাত্রা নেই বললেই চলে। ওর অনেকগুলো ভালো স্বভাবের মাঝে এইটাও বাসার বাকিদের মনটা জিতে নিতে সক্ষম হয় সব সময়ে। নন্দিনী বাকিদের হাতে অন্য পায়েলগুলো দিয়ে নিজেরটা তাড়াতাড়ি পরে নিল। কেন যেন ওর খুব মন চাচ্ছিল যে স্নিগ্ধকে গিয়ে ও দেখিয়ে আসুক, কিন্তু লজ্জায় আর পা বাড়ায়নি ও। কি বলে দেখাবে? ভাইয়া দেখ তো কেমন লাগছে, এই বলে। ধ্যাত, এতটা নির্লজ্জ নন্দিনী না। এসব ৭-৫ চিন্তা করতে করতেই মিলির আওয়াজ কানে আসলো ওর। চলো দি, ভাইয়াকে পায়েল দেখিয়ে আসি। সাথে সাথেই নন্দিনীর চোখ বড় হয়ে গেল। না না, আমি যাব না। মিলি তো অবাক। কেন? আমার লজ্জা লাগে। ধুর, আরে এখানে লজ্জার কি হলো? চলো না। না না, তোরা যা, আমি। নন্দিনী কথা শেষ করতে পারল না, ওর মা মিসেস আয়েশা রুমে প্রবেশ করলেন। কি রে, পড়াশোনা বাদ দিয়ে সবার আড্ডা দেওয়া হচ্ছে তাই না? তিতলি, কালকে না তোর কেমিস্ট্রি পরীক্ষা? হ্যাঁ মা। আমি তো কখন পড়ে ফেলছি। তাই না? আমি ধরব তো পড়া, তখন দেখব কতটুকু পড়ছিস। এখন চল তোরা সবাই নিচে, ডিনার রেডি। এটা বলেই আয়েশা চলে গেলেন।
তার ঠিক কিছুক্ষণ পরেই মেয়েরা রুম থেকে বের হল। তবে কিছুদূর আসতেই নন্দিনীর খেয়াল হল ও ফোন হাতে নিয়েই চলে এসেছে, চার্জ খুবই কম। এই মিলি, তিতলি তোরা নাম, আমি আসছি। এই বলে নন্দিনী রুমে চলে গেল ফোনটা চার্জে দিতে। স্নিগ্ধ নিজের কাজ কিছুটা গুছিয়ে ফেলেছে, বাকিটা ডিনারের পর করবে বলে ল্যাপটপটা পাশে রেখে ওর রুম থেকে বের হল। হঠাৎ নুপুরের মিষ্টি একটা সুর এসে লাগলো ওর কানে। থমকে যেয়ে ডানে তাকালো স্নিগ্ধ। নন্দিনীকে কিছুটা তাড়াতাড়ি হেঁটে আসতে দেখল ও। ওর তাড়াতাড়ি হাঁটার ছন্দেই পায়ে পড়া পায়েলটা একটা মধুর ধ্বনির রচনা করছে। মন ভরে দৃশ্যটা দেখছিল স্নিগ্ধ। নন্দিনীর পায়ে নুপুর জোড়াটা ওর চোখে লেগে গিয়েছে। মেয়েটাকে এত মানিয়েছে যা বলার বাইরে। নিজের অজান্তেই ঠোঁটে হাসি এসে গিয়েছে স্নিগ্ধর। চোখের পলকও মনে হয় ফেলতে ভুলে গিয়েছে ও। ভাইয়া। নন্দিনীর আওয়াজে ওর ধ্যান থেকেই বের হয়ে আসলো স্নিগ্ধ। সোজা হয়ে দাঁড়িয়ে নিজের স্বভাবসুলভ গাম্ভীর্য টেনে আনল চেহারায়। দেখল নন্দিনী অবাক চোখে ওর দিকে তাকিয়ে হাসছে। কি হয়েছে ভাইয়া? কই তাকিয়েছিলে? কোথাও না। চল, খাবো। এই বলে স্নিগ্ধ উল্টা ঘুরে হাঁটা দিল নিচে, ওর পেছনে পেছনে আসল নন্দিনী। খাবার টেবিলে পরিবারের সবাই বসেছে। স্নিগ্ধরা একটা যৌথ পরিবারের বাসিন্দা। স্নিগ্ধর বাবা নৌশাদ আহমেদরা 3 ভাই 2 বোন। নৌশাদ সাহেব সবার বড়। উনি আর তার সবচেয়ে ছোট ভাই ইনশাদ নিজেদের পরিবার নিয়ে একসাথে থাকেন তাদের পৈতৃক বাড়িতে। রেশাদ, তাদের মেঝ ভাই আর এক বোন তারিন পরিবারসহ থাকে অস্ট্রেলিয়ায়, আরেক বোন তাজিন থাকে এই বাসা থেকে কিছুটা দূরেই। নৌশাদ সাহেবের 2 ছেলে 1 মেয়ে, স্নিগ্ধ, মিলি আর তিহাম। আর ইনশাদ সাহেবের 3 মেয়ে, তনিমা, নন্দিনী আর তিতলি। তনিমার বিয়ে হয়ে গেছে গত বছর, ছেলে ডাক্তার, ভালো পরিবার। খাবার টেবিলে বসেই নৌশাদ সাহেব স্নিগ্ধকে জিজ্ঞেস করলেন, অফিস কেমন চলছে স্নিগ্ধ? ভালো বাবা, তবে কাজের অনেক চাপ। তা তো হবেই। তোমার তো সামনে প্রমোশন, তাই না? হ্যাঁ বাবা, এই নিয়েই আরও কাজ বেশি করতে হচ্ছে। ভালো, ভালো। মন দিয়ে কাজ করো। ইনশাদ সাহেব স্নিগ্ধর পাশেই বসেছিলেন। উনি নিজের ভাতিজার পিঠ চাপড়ে দিয়ে বললেন, এইটা আমাদের বাঘের বাচ্চা, ভাইজান। দেখেন ও কতদূর আগায় যায়। নৌশাদ সাহেব ভুরু কুঁচকে বললেন, কি রে ইনশাদ, আমাকে তোর কোনো দিক থেকে বাঘ মনে হল? ইনশাদ সহ বাকি সবাই একটু অবাক হল। ইনশাদ আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন, ভাইজান, বুঝলাম না আপনার কথা। আমি আপনাকে বাঘ কেন মনে করব? নৌশাদ সাহেবের তখন মুখটা সোজা হল। তিনি ভাত মাখাতে মাখাতেই বললেন, এই যে তুই স্নিগ্ধকে বাঘের বাচ্চা বললি, ও তো আমার বাচ্চা, তাই আর কি। নৌশাদ সাহেবের কথা শুনে সবাই হো হো করে হেসে দিল। পরিবারের সবার বড় হলেও নৌশাদ সাহেব খুবই মনখোলা প্রকৃতির মানুষ, গাম্ভীর্য ভাবটা আছে, কিন্তু খুবই কম। হাসি, মজা ওনার খুবই পছন্দের এবং সেটা তিনি মাঝে মধ্যেই করেন। এই কারণে বাসার বাচ্চাদের সবচাইতে পছন্দের মানুষটা হলেন উনি। এইসব হাসাহাসির মাঝেই নৌশাদ সাহেব তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, নাগমা, থাজিনের ফোন এসেছিল তোমার কাছে? হ্যাঁ। ওই ঘুরতে যাওয়ার ব্যাপারে তো? হমম।
সাথে সাথেই কানটা খাড়া হয়ে গেল মিলির। কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল, কিসের ঘুরতে যাওয়া মা? তোদের বড় ফুফুর বাসার বাচ্চারা প্ল্যান করেছে এই শুক্রবারে সবাই পদ্মার পাড়ে ঘুরতে যাবে। নৌকায় করে পদ্মা ব্রিজের নিচে যাবে। তোদের সবাইকেও যেতে বলেছে। এটা শোনার সাথে সাথে ছোটদের মাঝে সেইরকম একটা খুশির আমেজ ছড়িয়ে গেল। ঘুরতে কার না ভালো লাগে, আর সমবয়সীরা সবাই একসাথে গেলে তো কথাই নেই। নন্দিনী মিলির দিকে তাকিয়ে ওর পায়ে নিজের পা দিয়ে আলতো গুঁতো দিল। চোখে মুখে হাসি যেন আর ধরছে না মিলির। পারলে এখনই টেবিল থেকে উঠে একটা লাফ দেয় ও, ওর খুশিটা যে বাকিদের থেকে একটু বেশি। নাবিলকে দেখতে পারবে এতদিন পরে। বাবা আমাদের কি যাওয়াই লাগবে? না গেলে হয় না? এতক্ষণ মিলি চোখ খুলে একটা সুন্দর স্বপ্ন দেখছিল। স্নিগ্ধর এই কথা শুনে বেলুনের মতন সেই স্বপ্নটা ঠাস করে ফেটে গেল। চোখ বড় বড় করে ভাইয়ের দিকে তাকাল সে। নৌশাদ সাহেবও একটু অবাক হয়েছেন। কেন স্নিগ্ধ? কোনো সমস্যা আছে তোমার? না বাবা, মানে একটা উইকেন্ড একটু রেস্ট নিতে চাচ্ছিলাম। আরে তুমি ইয়াং একটা ছেলে, তোমার আবার রেস্ট নিতে হবে কেন? যাও, গেলে একটু রিক্রিয়েশন হবে। আর যদি একান্তই না যেতে চাও তাহলে জোর করব না। তুমি বাসায় থেক, নন্দিনী, মিলিরা চলে যাবে। বাবার কথায় সাথে সাথেই বাধা দেয় স্নিগ্ধ। না বাবা, সমস্যা নেই, আমি যাব। ডিনার শেষে আবার রুমে এসে বসেছে নন্দিনী, মিলি আর তিতলি। মিলি আর তিতলি এক রুমে ঘুমায়। তনিমা আর নন্দিনী একসাথে ঘুমাতো, এখন তনিমার বিয়ে হয়ে যাওয়ার পর নন্দিনী রুমটা একা নিজের জন্য পেয়ে গেছে। এই রুমেই ওদের বোনদের আড্ডা হয় সব সময়। সেই যে খাওয়ার সময় রাগটা চড়েছে মিলির, সেটা এখনো কমছে না। খাটে বসতে বসতেই তেতো রাগ ঝাড়তে লাগল ও। আমার ভাইটা না খাটাসদের রাজা। যে কোনো সুন্দর মুহূর্তগুলোকে 12টা বাজাতে ওস্তাদ। মনে হয় যেন ওত পেতে থাকে যে কখন কার খুশিকে ধ্বংস করে দেওয়া যায়। মিলির কথায় নন্দিনী এবং তিতলি দুজনেই হাসছে। কেন যে মিলির রাগ উঠেছে তা তো ওরা জানেই। মিলি ওদের হাসি দেখেও হাসল না। তোমাদের হাসি পাচ্ছে? আজকে ওই খাটাসটার কথায় যদি বাবা রাজি হয়ে আমাদের না যেতে দিতেন তাহলে কেমন লাগতো আমার কখনো ভেবে দেখেছ? কতদিন নাবিল ভাইয়াকে দেখি না। এই সুযোগে ওনাকে দেখা এবং কিছুটা সময় একসাথে কাটানো দুটোই হয়ে যাবে। কিন্তু ওই নমুনাটার জন্য আমার সব ইচ্ছা পানিতে ভেসে যেতে নিয়েছিল। জানো নন্দিনীদি, আমার না হিউজ ডাউট আছে যে স্নিগ্ধ ভাইয়া আসলেও আমার বাবার ছেলে কিনা। নন্দিনী হকচকিয়ে গেল। ধুর, কি যা তা বলছিস মিলি তুই? নিজের আপন ভাইকে নিয়ে এভাবে বলে নাকি কেউ? তো আমি কি করব? আমার বাবাটা কত ভালো দেখ, জলি মাইন্ডের একটা মানুষ, হাসি খুশি স্বভাবের, আর তার ছেলেই নাকি এরকম রগজটা আর বেরসিক, এটা মানা যায়? সারাক্ষণ শুধু সিরিয়াস মুড নিয়ে থাকে, হাসতে তো দেখিই না সেরকম। আজীব। ওকে দেখে মনে হয় ভুল করে ভুল প্রজন্মে জন্ম নিয়ে ফেলেছে ও। উচিত ছিল 19 শতাব্দীতে জন্ম নেওয়া, কিন্তু জন্মে গেছে 21 শতাব্দীতে। জানো দি আমি কি চিন্তা করি? আমি তো খালি সেই মেয়েটাকে নিয়ে চিন্তা করি যে ওর বউ হয়ে আসবে। মেয়েটার কপাল চরম খারাপ, এইরকম আনরোম্যান্টিক একটা স্বামী জুটবে ওর ভাগ্যে। সারাক্ষণ শুধু আদেশ আর শৃঙ্খলার মাঝেই আটকা পড়ে যাবে বেচারির জীবন।
নন্দিনী আর তিতলি আবার মিলির কথার ধরনে হেসে দিল। তিতলি এবার বলল, ভাইয়া যে ভাবির সাথেও এরকম ব্যবহার করবে তা তুমি কেমনে শিওর হইলা আপু? স্বামী হিসেবে হয়তো সে চরম রোমান্টিক হতে পারে। মিলি উত্তেজিত হয়ে বলল, আমার এক বিন্দুও বিশ্বাস হয় না। আমি 100% শিওর ওর স্ত্রীর সাথেও খাটাসের মতন ব্যবহারই করবে। না না, আমার তা মনে হয় না। ছেলেরা যাতে মাতাল তালে ঠিক হয়। বউয়ের সাথে এসব করে পার পাবে না ভাইয়া। ঠিক আছে চল, তাইলে আমরা একটা বেট লাগি। তিতলি, ভাইয়ার জীবনে যেই মেয়ে আসবে তার কাছ থেকেই আমরা যাচাই করে নিব কে ঠিক আর কে ভুল। তিতলিও উত্তেজিত হয়ে বলল, ওকে ডান। নন্দিনী আপু, তুমি কার পক্ষ নিবা? নন্দিনী এতক্ষণ বোনদের এই তামাশা দেখছিল আর হাসছিল। এখন খাট থেকে উঠে পড়ল ও। আমি তোদের এই শর্তের মাঝে নেই রে বাবা। আমি গেলাম, ভাইয়ার রুমে কাজ আছে। এই বলে নন্দিনী বের হয়ে স্নিগ্ধর রুমের দিকে পা বাড়াল। স্নিগ্ধ খাটে বসে মোবাইলে কি যেন দেখায় খুব ব্যস্ত ছিল। নন্দিনীকে দেখতে পেয়ে সাথে সাথে মোবাইলটা রেখে দিল। নন্দিনীর স্নিগ্ধর দিকে খেয়াল নেই। ও এসে সোজা স্নিগ্ধর আলমারি খুলে কালকের অফিসের জন্য শার্ট, প্যান্ট, টাই আর রুমাল বের করে সোফার ওপর রাখল। এটা ওর রোজকার কাজ। আগে তো স্নিগ্ধ নন্দিনীকে বলে দিত যে ও কোনো শার্ট প্যান্ট আগামী দিনে পরবে, এখন তাও বলে না, কারণ নন্দিনী এখন স্নিগ্ধর পছন্দ বুঝে গেছে। খাটে বসেই এসব দেখে নিজের মনেই হাসছিল স্নিগ্ধ। মেয়েটার এভাবে ওর প্রতি খেয়াল রাখাটা ও বেশ উপভোগ করে। কেমন যেন একটা অধিকারের জন্ম নেয় মনের মাঝে, যেন এটাই ঠিক। নন্দিনীর ওর প্রতি এই যত্নটাই ঠিক। হঠাৎ নন্দিনীর কথায় স্নিগ্ধর চিন্তার সুতা কাটল। ভাইয়া তোমার পানির বোতলটা কই? ব্যাগে তো দেখছি না। আমি নিচে রেখে এসেছি। ও আচ্ছা, আমি সাবিনাকে দিয়ে ওটা ধুয়ে কাল তোমাকে পানি ভরে দিবনে। আমার কাজ শেষ, আমি গেলাম। এই দাঁড়া। বলো। কালকে কিন্তু 7টার মধ্যে রেডি থাকবি। আমি এসে কিন্তু বেশি দেরি করব না। শুধু হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে বের হয়ে যাব তোকে নিয়ে। নন্দিনী জানত এই কথাটা উঠবে। আগামীকাল স্নিগ্ধর অফিসে একটা অনুষ্ঠান আছে আর সেখানে স্নিগ্ধ ওকে সাথে করে নিয়ে যেতে চায়। এটার অবশ্য একটা কারণ আছে, তবে নন্দিনীর কেন যেন যেতে ইচ্ছে করে না। ভাইয়া আমি না গেলে হয় না? প্লিজ সস। একদম কঠোর জবাব আসলো সামনে থেকে। মোটেও হয় না। যেতে হবেই তোকে। আগামী সেমিস্টার থেকে আমার অফিসেই ইন্টার্নশিপ শুরু করছিস তুই, সেখানের মানুষজনদের আগে থেকে একটু চিনে রাখলে তোর জন্যই ভালো। আর কালকে তো একটা গেট টুগেদার হচ্ছে, অন্য কর্মকর্তাদের পরিবারও আসছে, তাই তুই আনইজি ফিল করবি না। আর আমি তো সবসময় তোর আশপাশেই থাকব। তাই এত চিন্তা করে লাভ নেই। রেডি হয়ে থাকবি ব্যাস। আমার যেন এসে কোনো তাড়া না দিতে হয়। নন্দিনী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে ভাইয়া। বলে আবার পা বাড়ালো দরজার দিকে নন্দিনী। নন্দিনী শোন। দাঁড়িয়ে যায় নন্দিনী। হমম। বারান্দায় চল। বলেই খাট থেকে নেমে স্নিগ্ধ ওর রুমের সাথে লাগোয়া বারান্দাটায় এসে দাঁড়াল। নন্দিনী এসে পাশে দাঁড়াল ওর। প্রথম কিছু মুহূর্ত এভাবেই কেটে গেল দুজনের।
নন্দিনী অপেক্ষা করছে স্নিগ্ধ কি বলবে তাই শোনার জন্য, আর স্নিগ্ধ চুপচাপ আকাশের পানে চেয়ে আছে। কিছুক্ষণ পর স্নিগ্ধ মুখ খুলল। তোর কি খুব ইচ্ছা পদ্মা নদী দেখতে যাওয়ার? স্নিগ্ধর প্রশ্নয় একদম অবাক হয়ে গেল নন্দিনী। চুপ করে চেয়ে রইল ও স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ পাশ ফিরে তাকিয়েই নন্দিনীকে দেখল ওর দিকে তাকিয়ে থাকতে। ছাদের লাগানো আলোটায় পুরো জ্বলজ্বল করছে নন্দিনীর মুখটা। ভীষণ মায়া লাগল স্নিগ্ধর, ইচ্ছা করছিল হাত বুলিয়ে দিতে ওর গালটাতে, দু হাতের তালুতে আলতো করে মুখটা ধরে নিজের কাছে নিয়ে আসতে। ইচ্ছাটাকে অনেক কষ্ট নিবারণ করে মুখ ফেরালো ও। ঘুরতে যাওয়ার কথা শুনে দেখলাম তুই খুব খুশি হয়েছিস, তাই জিজ্ঞেস করছি। এবার নন্দিনী বুঝতে পারল। না, এমন না ব্যাপারটা। আসলে সবাই একসাথে গেলে তো মজা হবেই, তাই আমি খুশি হচ্ছিলাম। হঠাৎ স্নিগ্ধর আওয়াজে কঠোরতার আভাস পেল নন্দিনী। সবাই একসাথে গেলেও আমি যেন তোকে সবার সাথে খুব মিশতে না দেখি, বুঝলি? তুই পুরো সময়টা আমার আশপাশে থাকবি। আর ওই নাহিয়ানের কাছে তো একদম যাবি না। ওর সাথে কোনো কথা বলার দরকার নেই। বুঝেছিস আমার কথা? নন্দিনী হঠাৎ বুঝতে পারল স্নিগ্ধ কেন এসব কথা বলছে। ও মাথা নিচু করে ফেলেছে ইতিমধ্যেই। স্নিগ্ধর সব কথা ভালোভাবে শুনে মাথা হ্যাঁ সূচক নাড়ল। ফুফুর ভাসুরের ছেলে নাহিয়ান নন্দিনীকে দেখলেই ওর কাছে আসার চেষ্টা করে। ছেলেটার মতি গতি নন্দিনীর কেন যেন ভালো লাগে না, অস্বস্তি হয় খুব। এই বিষয়টা ও কাউকে বলেনি, তবে স্নিগ্ধ মনে হয় আগেই বুঝতে পেরেছিল। এই কারণে সবসময়ই নন্দিনীকে নাহিয়ানের থেকে দূরে রাখে ও। স্নিগ্ধ দেখতে পেল নন্দিনীর মুখটা এইটুকু হয়ে গেছে। স্নিগ্ধর কথার ইঙ্গিত বুঝে হয়তো লজ্জা পাচ্ছে। খুব মায়া লাগছে দেখতে। মেয়েটার মাঝে এত মায়া যে কেন খুঁজে পায় স্নিগ্ধ জানে না। সারাক্ষণ মনে হয় মেয়েটা শুধু হাসুক ওর সামনে, একটুও কালো না হোক ওই মায়াবী চোখজোড়া। তাই পরক্ষণেই নিজের সুর নরম করে বলল স্নিগ্ধ, পায়েলটা তোর পছন্দ হয়েছে? দেখি তো। মুহূর্তেই সেই হাসি ফিরে আসলো নন্দিনীর ঠোঁটে, যেই হাসিটারই মুগ্ধতায় ভাসে স্নিগ্ধ প্রতিনিয়ত। এক পা হালকা এগিয়ে দিয়ে পায়েলটা দেখালো নন্দিনী। অনেক পছন্দ হয়েছে ভাইয়া। কিন্তু তুমি হঠাৎ আমাদের জন্য নূপুর কিনে আনলা কেন? একটু ভরকে যায় স্নিগ্ধ, আমতা আমতা করে বলে। এমনই তোদের জন্য কিছু আনতে আবার আমার কারণ লাগে নাকি? স্নিগ্ধর গলা কঠোর হয়ে যাচ্ছে দেখে নন্দিনী আবার চুপ হয়ে গেল। স্নিগ্ধকে একমাত্র তনিমা ছাড়া বাকি সব ভাইবোন ভীষণ ভয় পায়। তনিমা স্নিগ্ধর 5 মাসের ছোট, বলতে গেলে ওরা পিঠাপিঠি, তাই ওদের সম্পর্কটা বন্ধুসুলভ। একে অপরকে তুই করেই সম্বোধন করে দুজন। তবে বাকি ভাইবোনদের সাথে স্নিগ্ধর বয়সের দূরত্ব বেশ খানিকটা। নন্দিনী নিজেই স্নিগ্ধর থেকে 7 বছরের ছোট। মিলি নন্দিনীর আরও 1 বছরের ছোট। বাকিরা তো আরও ছোট। এই কারণে স্নিগ্ধ ওদের ভাইয়ের রূপে একদম অভিভাবকের দায়িত্ব পালন করে। সবসময় ওদেরকে অনুশাসনের ওপর রাখে। ওদের বাবা মায়েরাও এত কড়া না যতটা কড়া স্নিগ্ধ। এই কারণে স্নিগ্ধকে বেশ মেনে চলে নন্দিনীরা। আর নন্দিনীর ব্যাপারে স্নিগ্ধ মনে হয় আরেকটু বেশিই কঠোর। মিলি বা তিতলিকে কিছু কিছু কাজে মানা না করলেও নন্দিনীকে একদম নিজের হাতে আগলে রাখে স্নিগ্ধ। ওকে কোনোভাবেই চোখের আড়াল করতে নারাজ ছেলেটা। নন্দিনী ভার্সিটি ঠিকভাবে পৌঁছেছে কিনা, সময়মত বাসায় ফিরল কিনা,
ভার্সিটিতে কোনো সমস্যা হচ্ছে কি না সবকিছুরই রিপোর্ট স্নিগ্ধর কাছে আসতে হয়। এই নিয়ে বাসায় অনেক হাসাহাসি হলেও স্নিগ্ধ সবাইকে এর কারণটা জানিয়ে দিয়েছে। ও বলেছে যে নন্দিনী ওর বাকি 3 বোনদের থেকে একটু আলাদা, মন ভোলা, চুপচাপ প্রকৃতির। মিলি যেখানে অসম্ভব ডানপিটে, এক হাতেই 5-6 জনকে কুপকাত করতে সক্ষম, সেখানে নন্দিনীর দ্বারা সেটা মোটেও সম্ভব না। তাই নন্দিনীকে আলাদাভাবে দেখে রাখাটা স্নিগ্ধর দায়িত্ব। নন্দিনীও কথাটা কোনো প্রশ্ন ছাড়াই মেনে নিয়েছে। আসলেই ছোটবেলা থেকে স্নিগ্ধর এই আগলে রাখার প্রতি নির্ভর হতে হতে ও নিজেও এখন স্নিগ্ধকে ছাড়া চলতে পারে না। এক নির্মল বিশ্বাসে ও জড়িয়ে গেছে স্নিগ্ধর সাথে। তবে স্নিগ্ধর বর্তানো কারণটাই কি সত্যি? আসলেই কি নন্দিনীর মনভোলা স্বভাবের জন্য ও মেয়েটাকে বাকিদের থেকে বেশি আগলে রাখে? পরদিন সন্ধ্যায় সময়ের একটু আগেই স্নিগ্ধ ফিরে আসলো বাসায়। নন্দিনী আগেই তৈরি হয়েছিল। ও জানে তৈরি না হয়ে থাকলে স্নিগ্ধর থেকে বিশাল এক ঝাড়ি খেতে হতো ওর। কাপড় চেঞ্জ করে স্নিগ্ধ নন্দিনীকে নিয়ে বের হয়ে পড়ল। পার্টিটা একটা রেস্টুরেন্টে হচ্ছে। ইনফরমাল পার্টি বলেই একটা পোলো টি শার্ট, গ্যাভাডিনের জিন্স আর স্পোর্টস শু পরেছে স্নিগ্ধ। চুলে অফিসে যাওয়ার সময় যেভাবে জেল দেয় সেটা এখন দেয়নি, তাই হালকা এলোমেলো হয়ে আছে। নন্দিনী খেয়াল করল নিজের নামের সাথে আজ মানিয়েছে স্নিগ্ধকে বেশ। একদম স্নিগ্ধই লাগছে ওকে। সাথে গায়ে মাখা পারফিউমটার ঘ্রাণও বেশ আনকোরা। ড্রাইভ করতে করতে একবার পাশ ফিরে তাকায় স্নিগ্ধ। কি দেখছিস এমন ড্যাব ড্যাব করে? চমকে ওঠে নন্দিনী। ড্যাব ড্যাব করে দেখব কেন? এমনই তোমার সাজ দেখছিলাম। সাজ মানে? আমি সেজেছি নাকি? তুই যেই টি শার্ট বের করে রেখেছিলি সেটাই তো পরে চলে আসলাম। এক্সট্রা তো কিছু করি নাই। হম্মম, সেটাই দেখছি। এক্সট্রা কিছুই করনি তুমি। অফিসে যাওয়ার সময় এর থেকে বেশি গেট আপ নাও। বুঝলাম, তা আমার কোনো গেট আপটা তোর কাছে ভালো লাগছে? অফিসেরটা না এটা? নন্দিনী খেয়াল করল স্নিগ্ধ খুব ফুরফুরে মেজাজে আছে এখন। হাসি ঠোঁটে নিয়ে আরামে গাড়ি চালাচ্ছে। মনে মনে নন্দিনী নিজেও খুশি হল। এরকম মুডে স্নিগ্ধকে বাড়ির মানুষ খুব কমই দেখে। মিলি তো পিঠপিছে সারাক্ষণ ওর বড় ভাইকে খাটাস নামেই সম্বোধন করে। ইস, এখন স্নিগ্ধর একটা ছবি তুলে রাখা উচিত ছিল, মিলিকে পরে দেখানো যেত। এই নন্দিনী, কোনো খেয়ালে হারিয়ে গেলি? ওহো না ভাইয়া, কিছু না। আসলে ভাবছিলাম তোমাকে কোনো সাজে বেশি মানায়। তো কোনটা জিতল? দোনোটাই। 2 সাজে 2 রকম ভালো লাগে তোমাকে। স্নিগ্ধর মুখের চওড়া হাসি জানান দিল সে বেশ সন্তুষ্ট হয়েছে এই উত্তরে। হম্মম, তোকেও আজ সুন্দর লাগছে। সত্যি? আমি মিথ্যা বলি নাকি? না তা না, তবে আমার খুব আনিসি ফিল হচ্ছিল। বেশি মেকআপ করে ফেললাম না তো? সন্ধ্যায় প্রথম যখন সেজে আসা নন্দিনীকে ওর সামনে দেখেছে তখনই মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করা শেষ স্নিগ্ধর। পিচ কালারের ওপর সবুজ আর হালকা গোলাপির কাজ করা একটা সালোয়ার কামিজ পরেছে মেয়েটা। মুখে তেমন মেকআপ নেই, তবে খুব উজ্জ্বল লাগছে ওকে। আজকাল কি যেন এক ট্রেন্ড এসেছে মেয়েদের মাঝে নো মেকআপ লুক। ওটাই করেছে কিনা নন্দিনী কে জানে। কানে ঝুমকা আর দুহাতে একটাতে ঘড়ি আরেকটাতে ব্রেসলেট। সোজা চুলগুলো সযত্নে আছড়িয়ে পেছনে ফেলানো।
একটা ক্লাচ আর মিডিয়াম ট্রান্সপারেন্ট হিল পরে স্নিগ্ধর কাছে একদম পারফেক্ট মনে হয়েছে ওকে। মেয়েটার স্মার্টনেস বরাবরই স্নিগ্ধকে মুগ্ধ করে, তবে মুখে কখনোই কিছু বলে না ও। বলবে একদিন সব বলবে ও নন্দিনীকে। ভাইয়া, এখন তুমি কোনো খেয়ালে ডুবলা? বলো না, বেশি মেকআপ করে ফেলেছি? মুচকি হাসে স্নিগ্ধ। না, ঠিক আছে, ভালো লাগছে তোকে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল রেস্টুরেন্টের সামনে। নন্দিনী বের হয়ে নিজের ওড়না সামলে দাঁড়াতেই স্নিগ্ধকে দেখল গাড়ি পার্ক করে চলে এসেছে। ভেতরে যাওয়ার আগেই নন্দিনীর হাত ধরে থামাল স্নিগ্ধ। ওপরে সবসময় আমার পাশে থাকবি, বুঝলি? আমার চোখের আড়াল হবি না একদম। নন্দিনী হেসে মাথা নেড়ে দিল। মনে মনে হেসেই ফেলল ও ভালো করে। এমনিতেই কি আমাকে চোখের আড়াল হতে দাও যে এখানে হব? আলাদাভাবে এটা আর বলার কি হলো? হলে প্রবেশ করতেই সব চেনা পরিচিত মুখ এসে সামনে পড়ল স্নিগ্ধর। নন্দিনীর সাথে মোটামুটি সবাইকেই পরিচয় করিয়ে দিল। এদের মাঝে দু একজনকে নন্দিনী আগের থেকেই চেনে, যেমন রাফসান, যে কিনা স্নিগ্ধর ভার্সিটির বন্ধু, আবার এখানে একসাথেই জব করে। আবার নিলয় কেউ চিনে নন্দিনী। রাফসানের পর অফিসে স্নিগ্ধর সবচেয়ে ঘনিষ্ঠ হল নিলয়। এরা দুজনই আগে কয়েকবার বাসায় এসেছে, সেই সূত্রেই নন্দিনীর সাথে তারা পরিচিত। রাফসান কাছে এসেই নন্দিনীর দিকে সুন্দর একটা হাসি দিল। হায় নন্দিনী, আমি জানতাম তোমাকে আজ স্নিগ্ধ নিয়ে আসবেই। কেমন আছো? ভালো আছি ভাইয়া। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। এই যে নিলয় সাহেবও চলে এসেছেন। এই নিলয়, এদিকে আয়। ওদের মাঝে এসে দাঁড়াল নিলয়। নন্দিনীকে দেখে বড় করে হেসে বলল ও, আরে, আজ দেখি ভাব। নিলয় আর বলতে পারল না, কারণ স্নিগ্ধর চাপড় যেয়ে পড়ল ওর কাঁধে। হকচকিয়ে ও একবার স্নিগ্ধর রাগান্বিত দৃষ্টি দেখে আবার নন্দিনীর দিকে তাকাল। নন্দিনী এসেছেন আজকে, খুব ভালো লাগছে। নন্দিনী খুবই অবাক হল নিলয়ের ব্যবহারে, তবে কিছু বলল না। আপনি কেমন আছেন ভাইয়া? ভাবি আসেননি? হ্যাঁ, এসেছে তো। এই রুনাতখানে আসো। নন্দিনীর সাথে নিলয়ের স্ত্রীর পরিচয় হওয়াতে দুজনেরই ভালো হল। বাকি সবার স্ত্রীরা বয়সে ওদের থেকে বড়, রুনা ওনাদের মাঝে স্বস্তি বোধ করছিল না, তাই নন্দিনীর সাথেই গল্পে ব্যস্ত রইল ও। পার্টি ইতিমধ্যে পুরোদমে শুরু হয়ে গেছে। স্নিগ্ধ এর মাঝেই নন্দিনীকে নিয়ে যেয়ে ওদের ডিপার্টমেন্ট হেডের সাথে পরিচয় করিয়ে দিল। নন্দিনী এসেছে দেখে উনি বেশ খুশি হলেন, সাথে আগামীতে নন্দিনীর কাজের জন্য উৎসাহ দিলেন তিনি। আরও দু একজনের সাথে দেখা করিয়ে নন্দিনীকে নিয়ে সবার থেকে একটু আলাদা একপাশে এসে দাঁড়াল স্নিগ্ধ। কেমন লাগছে তোর? খারাপ না, ভালোই লাগছে। ভেবেছিলাম অস্বস্তি বোধ করব, যেহেতু কাউকে চিনি না, কিন্তু এখন সেরকম বোরিং লাগছে না। নন্দিনীর কথা শুনে খুশি হল স্নিগ্ধ। নিজেও কিছু একটা বলতে যাবে, তখনই পেছনে থেকে কেউ ডাকল ওকে। ঘুরে দাঁড়াতেই স্নিগ্ধ দেখল তিয়াশা ওর সামনে দাঁড়ানো। গুড ইভিনিং স্নিগ্ধ। নন্দিনী স্নিগ্ধর এপাশ থেকে মেয়েটাকে ভালো করে দেখল। এতক্ষণ ওকে চোখে পড়েনি। হয়তো সে এখনই পার্টিতে এসেছে। তা না হলে আগে চোখে পড়তই, কারণ এরকম সাজ চোখ এড়ানোর কথা নয়। নন্দিনী মনে মনে ভীষণ ইমপ্রেসড হল মেয়েটার ওপর।
একটা সাদা কালো প্রিন্টেড সালোয়ার কামিজেও যে কাউকে এতটা এলিগেন্ট লাগতে পারে তা ওর জানা ছিল না। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে সে নিজেকে ভীষণ মেইনটেইন করে। তার ওপর মেয়েটার ফ্যাশন সেন্স প্রখর। খুব জমকালো না হলেও একদম নজরকাড়া একটা সাজ ধারণ করেছে সে, যা থেকে মেয়ে হয়েও নন্দিনী চোখ সরাতে পারছে না। স্নিগ্ধ একটা আনুষ্ঠানিক হাসি ফিরিয়ে দিল তিয়াশার দিকে। তারপর নন্দিনীর দিকে ফিরে বলল, পরিচয় করিয়ে দেই। নন্দিনী, ও আমার কলিগ তিয়াশা। আমরা রিসেন্টলি একটা প্রজেক্টে একসাথেই কাজ করছি। আর তিয়াশা, ও আমার কাজিন নন্দিনী। আগামী 2 মাস পর আমাদের অফিসেই ইন্টার্নশিপ করতে আসবে ও। তিয়াশাকে দেখে ওর মনের ভাব কিছুই বোঝা গেল না। শুধু নন্দিনীর দিকে হেসে বলল ও, নাইস টু মিট ইউ নন্দিনী। তবে স্নিগ্ধ কিন্তু আমার আরেকটা পরিচয় দিতে ভুলে গেছেন। আমি একদিক থেকে আপনাদের দূরসম্পর্কের রিলেটিভ হই। নন্দিনী এবার একটু অবাক হল। আমাদের রিলেটিভ? কিভাবে? নাহিয়ান, নাবিলকে চিনেন তো তাই না? আপনাদের ফুফার বর ভাই। হ্যাঁ হ্যাঁ, ভাইয়াদের চিনি। তা আপনি ওদের কিভাবে চেনেন? ওরা আমার আপন খালাতো ভাই হয়। ওদের মা হল আমার সেজো খালামুনি। এবার নন্দিনী বুঝতে পারল। ও আচ্ছা। ওয়াও, পৃথিবীটা আসলেই ছোট। কিভাবে যেন একে অপরের সাথে আমরা জুড়েই যাই। হেসে দেয় তিয়াশা। হমম, তাই তো দেখছি। আচ্ছা নন্দিনী, এনজয় দ্য পার্টি, হোপ টু মিট উইথ ইউ সুন। নাও প্লিজ এক্সকিউজ মি। তিয়াশা চলে যেতেই আবার স্নিগ্ধ নন্দিনীর সামন দাঁড়াল। নন্দিনী মেয়েটার যাওয়ার দিকে তাকিয়েই প্রশ্ন করল স্নিগ্ধকে, উনি নাহিয়ান ভাইয়াদের কাজিন, এটা জানতা না তুমি? জানতাম, কিন্তু আমার কাছে বিষয়টা এত জরুরি না তাই বলিনি। হম্মম, আপুটা বেশ সুন্দর। হঠাৎ থমকে তাকায় স্নিগ্ধ। তোর কাছে ওকে সুন্দর লেগেছে? হ্যাঁ। কেন? ও তো সুন্দরী। হে, সুন্দরের ডেফিনেশনই বুঝিস না তুই? ও বলে সুন্দর? হা। নন্দিনী ভীষণ অবাক হলেও চুপ থাকে। এর আগেও অনেক সুন্দর মেয়েকেই স্নিগ্ধর পছন্দ হয়নি। ওদের নাকি সুন্দরতার ক্যাটাগরিতেই ঢালা যায় না, এটা বলেও। নন্দিনী এই মুহূর্তগুলোতে চিন্তা করে যে স্নিগ্ধ নিজের বউ পছন্দ করার সময় কি করবে। এত চুজি ছেলেরা কি সহজে মেয়ে পছন্দ করতে পারে? পারে না। রাত 10টার একটু পরেই প্রোগ্রাম নিজের অন্তিম মুহূর্তে চলে আসল। স্নিগ্ধ সবাইকে বিদায় জানিয়ে নন্দিনীকে নিয়ে বের হয়ে গেল হল থেকে। ড্রাইভ করতে করতেই হঠাৎ জিজ্ঞেস করল স্নিগ্ধ, নন্দিনী, এক জায়গায় যাবি? নন্দিনী পাশ ফিরে, কোথায়? গেলেই দেখতে পাবি। চল। স্নিগ্ধ আর কিছু বলে না, চুপ করে গাড়ি চালায়। এদিকে নন্দিনীর কৌতূহলী মন তো আকুপাকু করছে জানার জন্য যে ওরা যাচ্ছে কোথায়। প্রায় 15 মিনিট পরে স্নিগ্ধর গাড়ি হাতিরঝিলে এসে পৌঁছায়। এই জায়গায় বহুবারই আসা হয়েছে নন্দিনীর। কয়েকবার বিকেলে কাজিনরা মিলে এসে চটপটি, ফুচকাও খেয়েছে। তবে রাতে কখনো থামা হয়নি এ জায়গায়। আজ প্রথম রাতের বেলা হাতিরঝিলে নামল নন্দিনী। একটা ব্রিজের কোনায় গাড়িটা দাঁড় করিয়েছে স্নিগ্ধ। তারপর গাড়ির গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়েছে দুজন। নন্দিনী এখনো কিছুটা অবাক। ভাইয়া, হঠাৎ এখানে আসলাম যে? কেন? তোর ভালো লাগছে না?
এই যে এক জ্বালা স্নিগ্ধ ভাইয়াকে নিয়ে, নন্দিনী মনে মনে ভাবে। কোনো প্রশ্ন করলে সোজা উত্তর দিতেই পারে না সে। ভালো লাগবে না কেন? হাতির ঝিলের রাতের রূপ এভাবে তো উপভোগ করা হয়নি আমার। ভালোই লাগছে দেখতে, কিন্তু তুমি হঠাৎ এখানে নিয়ে এলে কেন তা বুঝলাম না। আকাশের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল স্নিগ্ধ। এমনিতেই এখানে তোকে নিয়ে আসতে ইচ্ছা হলো তাই। আমরা বন্ধুরা প্রায় সময়ই রাতে এখানে এসে আড্ডা দেই। শহরের কোলাহলের বুকে একটুখানি নীরবতা ভালোই লাগে আমাদের, তাই ভাবলাম তোকেও সেই নীরবতাটা ফিল করাই। নন্দিনী হেসে দিল স্নিগ্ধর কথায়। আসলেই এই পরিবেশটা ওর ভালো লাগছে। লাল নীল বাতিতে সাজানো ব্রিজগুলো কালো আকাশের মাঝে ফুটে উঠেছে। পাশে স্নিগ্ধকেও দেখে প্রশান্ত মনে হচ্ছে ওর। তোমাদের অফিসের গ্রুপটা বেশ ভালো, সবাই ফ্রেন্ডলি। মমতা ফ্রেন্ডলি, তবে আজকে তো পার্টি ছিল বলে হাসাহাসি হয়েছে। কাজের সময় কিন্তু এই সখ্যতা খুঁজে পাওয়া যায় না। তা তো অবশ্যই, কাজ করার সময় তো সিরিয়াস হতেই হয়। আচ্ছা ভাইয়া, তিয়াশা আপুর সাথে তুমি কোনো প্রজেক্টে আছো? নামটা শুনেই মেজাজ বিগড়ে যায় স্নিগ্ধ। তোর তিয়াশাকে নিয়ে এত কৌতূহল কেন রে? তখন থেকে দেখি ওর নামই জপছিস। না না, সেরকম কিছু না। আসলে তোমার সাথে কাজ করছে তো তাই জিজ্ঞেস করলাম আর কি। নন্দিনীর মিটিমিটি হাসি নজর এড়াল না স্নিগ্ধর। একদম সরাসরি মেয়েটার দিকে তাকালো ও। মানে কি বোঝাতে চাচ্ছিস তুই? নন্দিনী অন্যদিকে মুখ করে হেসে ফেলল। স্নিগ্ধ ততক্ষণে বুঝে গেছে নন্দিনী ওর সাথে মজা করছে। সাথে সাথে ওর হাতটা নিজের হাতে নিয়ে দিল একটা চাপ। ব্যথায় ককিয়ে উঠল নন্দিনী। ভাইয়া লাগছে তো? তাহলে বল, হাসছিস কেন? না হলে আরো জোরে চাপ দিব। আচ্ছা আচ্ছা বলছি, ছাড়ো হাতটা আমার। স্নিগ্ধ হাত ছেড়ে দিতেই নন্দিনী আরেক হাত দিয়ে ব্যথার জায়গাটা মালিশ করতে করতে বলল, আমি চিন্তা করে হাসছিলাম যে বেচারি তোমার সাথে কাজ যে করছে, না জানি ওনাকে তোমার কত বকা সহ্য করতে হয়। তুমি যে রাগী রে বাবা। স্নিগ্ধ তাচ্ছিল্যের সুরে বলল, খেয়ে দিয়ে আমার কাজ নেই, যেখানে সেখানে আমার রাগ দেখাবো তাই না? আর সত্যি বলতে তিয়াশাকে রাগ দেখানোর প্রয়োজন পড়ে না আমার। কাজে এফিশিয়েন্ট খুব মেয়েটা। আমার কাজের প্যাটার্ন পুরোপুরি বুঝে গেছে, তাই আমাদের মাঝে কোনো গ্লিচ হয় না। মনে হচ্ছে তাকে দিয়ে তুমি খুব ইমপ্রেসড। হমম, তার কাজের প্রতি তো আমি ইমপ্রেসডই। শুধুই কাজের প্রতি? আর কিসের প্রতি হওয়া উচিত? শেষ প্রশ্নটা নন্দিনীর দিকে পাশ ফিরে করে স্নিগ্ধ। ওর চোখের দুষ্টুমিটা দেখেই লজ্জা লাগে নন্দিনীর, তাই চোখ সরিয়ে সামনে নেয়। না মানে উনি দেখতে শুনতেও সুন্দর, এত কোয়ালিফাইড যে কেউই তো তাকে পছন্দ করতে পারে, তাই ভাবলাম তুমিও। যে কেউ করলে করতে পারে, তবে স্নিগ্ধ করে না। আত্মবিশ্বাসী এই কণ্ঠের জোরে আবার স্নিগ্ধর দিকে ফিরে তাকাতে হল নন্দিনীকে। স্নিগ্ধ একবার ওর দিকে তাকিয়ে হাসল। তোর কি মনে হয় যে কেউ সুন্দর হলেই তাকে আমি পছন্দ করে ফেলব? আমাকে কি ক্যারেক্টারলেস মনে হয় নাকি তোর? আর পার্টিতেই তোকে বলেছিলাম, তিয়াশাকে মোটেও আমার তেমন সুন্দর মনে হয় না। সো ওকে পছন্দ করার প্রশ্নই আসে না আমার। নন্দিনী অবাক হয় খুব। এত স্টাইলিশ মেয়েকেও বলে ভালো লাগে না স্নিগ্ধর। আচ্ছা ভাইয়া, তাহলে তোমার পছন্দের মেয়েটা কেমন হবে বলতো?
স্নিগ্ধ এবার গভীর চোখে নন্দিনীর দিকে কিছুক্ষণ তাকায়, তারপর একটা সুন্দর মায়াবী হাসি দিয়ে বলে, যখন সামনে আসবে সে তখন নিজেই দেখে নিস। বুঝে যাবি আমার পছন্দ কতটা স্পেশাল। এখন রাত হয়েছে অনেক, চল বাসায় যাই। নন্দিনী ভীষণ বিরক্ত হল স্নিগ্ধ এই ধোঁয়াশা ভরা উত্তরে। ভাইয়া, ভাইয়া শোনা না, এভাবে উত্তর দিলে হবে না। বলো না তোমার কেমন মেয়া। স্নিগ্ধ ততক্ষণে গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছিল, পেছনে নন্দিনীর অস্ফুট চিৎকারে ঘুরে দাঁড়াল ও। দেখল নন্দিনী ওর বাম হাতটা চেপে ধরেছে। সাথে সাথে দরজা লাগিয়ে দৌড়ে আসলো স্নিগ্ধ। কি হলো? ব্যথা পেয়েছিস? কই দেখি। বলেই আলতো হাতে নন্দিনীর হাতটা ধরল স্নিগ্ধ। ধরেই আতকে উঠল ও। রক্ত এক চিকন রেখায় গড়িয়ে পড়ছে ওর ব্রেসলেটের নিচ থেকে। এটা কিভাবে হলো? ব্রেসলেটের হুকটা ওড়নার সাথে বেজে গিয়ে আমার হাতে গেঁথে গেছে। স্নিগ্ধ দেখল নন্দিনীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। সাথে সাথেই আলতো করে ব্রেসলেটটা আগে খুলে ছুঁড়ে ফেলে দিল। নন্দিনী এই ব্যথার মাঝেও অবাক হয়ে গেল। আমার ব্রেস, ওটা আর পরা লাগবে না। স্নিগ্ধর হিম গলার আওয়াজ কানে বাজল নন্দিনীর। ও যে ভালোই রেগে গেছে তা বোঝাই যাচ্ছে। স্নিগ্ধ দেখল অনেকটা কেটেছে নন্দিনীর হাত। মনে হয় টান দিতে গিয়ে চিড়ে এসেছে চামড়া। গাড়ি থেকে টিস্যুর বক্স বের করে প্রথমে টিস্যু দিয়ে পুরো জায়গাটা থেকে রক্ত মুছে নিল ও। তারপর ক্ষতের জায়গায় আরও কয়েকটা টিস্যু দিয়ে চাপ দিল। মুখ তুলে তাকালো এবার ও নন্দিনীর দিকে। বেশি ব্যথা করছে? হিম থেকে কোমল, শান্ত হয়ে যাওয়া আওয়াজটা শুনে নন্দিনী স্নিগ্ধর দিকে তাকিয়ে না সূচক মাথা নাড়ল। স্নিগ্ধ তখন নন্দিনীর আরেক হাত নিয়ে ক্ষতের ওপর রাখল। ভালো করে চাপ দিয়ে ধরে রাখ, আর গাড়িতে ওঠ। স্নিগ্ধ সাবধানে নন্দিনীকে বসিয়ে তারপর গাড়ি নিয়ে হাতিরঝিল থেকে বের হল। রাস্তায় একটা বড় ফার্মেসি দেখে থামল ও। কিছু একটা কিনে আনলো ওখান থেকে, তারপর বসে গাড়ির ভেতরের ছাদের লাইট জ্বালালো। কই দেখি হাতটা দে। নন্দিনী হাত বাড়িয়ে দিতেই টিস্যু সরিয়ে প্যাকেট থেকে একটা হেক্সাসলের বোতল বের করল স্নিগ্ধ। তুলাতে বোতলের লিকুইডটা ঢেলে একবার নন্দিনীর দিকে তাকালো ও। একটু জ্বলতে পারে বলেই তুলাটা ক্ষতের ওপর ছোঁয়ালো স্নিগ্ধ। সাথে সাথেই হালকা সিটিয়ে গেল নন্দিনী। স্নিগ্ধ কিছু বলল না, তবে তুলার চাপটা একটু কমালো। আশপাশটা ভালোভাবে মুছে ক্ষতে নতুন তুলা বসিয়ে একটা সাদা গজ দিয়ে মুড়িয়ে দিল। এখন ইনফেকশন হবে না আশা করি। ব্রেসলেটের হুকটা মেটালের ছিল। আচ্ছা, তোর টিটেনাস কবে দেওয়া হয়েছিল? কিছুদিন আগেই তো সবজি কাটতে গিয়ে আঙ্গুল কাটলাম, তখনই তো জোর করে দেওয়ায় দিলা। তোর প্রতিদিন একটা করে টিটেনাসের ইনজেকশন দেওয়া উচিত। যেভাবে হুটহাট অ্যাক্সিডেন্ট করিস আর সেটা আমার জানের ওপর দিয়ে যায়। স্নিগ্ধর ঝাড়ি শুনতেও এখন নন্দিনীর বেশ ভালো লাগছিল। এতক্ষণ মানুষটার দিকে তাকানো যাচ্ছিল না। ভীষণ ভয় পেয়েছিল বোঝাই গিয়েছে। তবে এখন সে একদম স্বাভাবিক, তাই গলার জোর বেড়েছে। সরি ভাইয়া। আমাকে সরি বলে লাভ নেই। নিজের খেয়াল রাখ। স্নিগ্ধ দেখল নন্দিনীর মুখটা একটু কালো হয়ে গেছে। সাথে সাথেই ব্যস্ত হয়ে পড়ল ও। কি হলো? আবার ব্যথা করছে নাকি? না। তাহলে মুখ গোমরা করে রেখেছিস কেন? আমার ব্রেসলেটটা খুব পছন্দের ছিল।
এতক্ষণে শ্বাস ছাড়ল স্নিগ্ধ। ওই ফালতু জিনিস তোর পরা লাগবে না, এর থেকে অনেক সুন্দর ব্রেসলেট কিনে দিব তোকে। মুহূর্তেই হাসি ফুটল নন্দিনীর ঠোঁটে। তা দেখে স্নিগ্ধও দিল হেসে। মনে মনে বলল, পাগলি একটা, ছোট একটা বিষয় নিয়ে কিভাবে মন খারাপ করে আবার পরক্ষণেই খুশি হয়ে যায়। রাতে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তিয়াশা ফোন লাগায় নাহিয়ানকে। নাহিয়ান মোবাইলেই কিছুর গাড়ির রিভিউ দেখছিল। তিয়াশার ফোন পেয়ে একটু বিরক্ত হয় ও। হ্যালো। হ্যাঁ তিয়াশা বল, এত রাতে ফোন করলি যে? ডিস্টার্ব করলাম নাকি তোকে? না, একটু কাজ করছিলাম। এখন কাজ রাখ আর আমার কথা শোন। আজ কার সাথে দেখা হয়েছিল জানিস? নাহিয়ান আনমনা ভাবেই জিজ্ঞেস করল। কার সাথে? নন্দিনীর সাথে। নামটা কানে আসতেই থমকে যায় নাহিয়ান। এতক্ষণ স্পিকারে কথা বলছিল ও, এখন ফোনটা কানে লাগায়। কোনো নন্দিনী? ওপাশ থেকে হো হো করে হেসে দেয় তিয়াশা। নাহিয়ানকে ভালোই ভরকাতে পেরেছে। তোর ক্রাশ নন্দিনী, আর কে হবে? নন্দিনীকে কই পেলি তুই? দেখা হলো কিভাবে? আজকে আমাদের অফিসের একটা পার্টি ছিল, সেখানে স্নিগ্ধ নন্দিনীকে নিয়ে এসেছিল। ভুরু জোড়া কুঁচকে যায় নাহিয়ানের। তোদের অফিস পার্টিতে নন্দিনী কেন নিয়ে এসেছিল স্নিগ্ধ ভাইয়া? কেন? তুই জানিস না? নন্দিনী কিছুদিন পর থেকে আমাদের অফিস জয়েন করছে তো, অ্যাশ অ্যান ইন্টার্ন। তাই স্নিগ্ধ সবার সাথে পরিচয় করাতে ওকে নিয়ে এসেছিল। তাই নাকি? তোদের অফিসে ইন্টার্নশিপ করবে ও? হম্মম। কিছুক্ষণ ওপাশ থেকে কোনো কথা না আসায় তিয়াশা জিজ্ঞেস করল, হ্যালো নাহিয়ান, কই গেলি? হম্মম। না না, কিছু না। এনিওয়েজ থ্যাঙ্কস শিস ফর দ্য ইনফো। আমি এখন কিছু কাজ করছি, তোর সাথে পরে কথা বলবো। তোকে দিয়ে আমার কিছু কাজ আছে। কি কাজ? সেটা সময় আসলে বলবনি। এখন টেনশন নিস না, রেস্ট নে যা। বাই বাই। নাহিয়ান ফোনটা রেখেই চিন্তা করল, এই স্নিগ্ধ ভাইয়ের সমস্যাটা কি? নন্দিনীকে নিয়ে বেশি বেশি করে লোকটা। এখন নিজের অফিসেই ইন্টার্নশিপের সুযোগ করে দিচ্ছে। তবে আমার জন্য ভালোই হয়েছে, তিয়াশা তো আছেই ওখানে। নন্দিনীর কাছে আসার আরেকটা উপায় পাওয়া গেল। দেখি এবার কি করা যায়। চলবে।